সকাল ৬টা ৩ মিনিট। বাহিরে তখন নিস্তব্ধ এক পরিবেশ, যেন প্রকৃতি নিজেই গভীর নিঃশ্বাস ফেলে দিন শুরু করছে। পূর্ব আকাশে নরম সোনালি আলো ছড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। পাখিরা জেগে উঠছে, কখনো শালিক, কখনো দোয়েল, আবার কখনো চঞ্চল কাকের ডাক ভেসে আসছে দূরের দিগন্ত থেকে। পুকুরের জলে ধীরে ভেসে বেড়াচ্ছে সাদা পালকের রাজহাঁসের দল। মাঝে মাঝে তারা সম্মিলিতভাবে ডাকছে, একটি অদ্ভুত কিন্তু সুরেলা সঙ্গীত সৃষ্টি করে চলেছে তারা। মির্জাবাড়ির আঙিনায় বিশাল শিউলি গাছটি যেন রাতে তার সমস্ত ফুল ঝরিয়ে দিয়েছে। মুক্তার দানার মতো ঝরে পড়া সেই শিউলি ফুলগুলি আঙিনার চারপাশে ছড়িয়ে এক অভূতপূর্ব শুভ্রতায় ঢেকে দিয়েছে পুরো মাটি। সেই স্নিগ্ধ ফুলের সুবাসে মুগ্ধ করছে চারদিক। বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তি, তবুও সেই প্রশান্তির পর্দা ভেদ করে ভেতর থেকে ভেসে আসছে অস্থিরতা। মির্জাবাড়ির অভ্যন্তরে তখন ভিন্ন এক দৃশ্য। বাইরের প্রশান্ত প্রকৃতির বিপরীতে ভেতরে বিরাজ করছে উৎকণ্ঠা আর কান্না। নারী কণ্ঠে এক দীর্ঘশ্বাসে ভেসে আসছে আকুল হাহাকার। কারো মা, কারো বোন অথবা প্রিয়জনের জন্য কেঁদে চলেছে তারা। কখনো গলা চেপে কান্না, আবার কখনো হঠাৎ চিৎকার করে ওঠে বুক চাপড়ে। ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অবধি ছড়িয়ে গেছে সেই কান্নার তরঙ্গ। বাড়ির পুরুষরা একে একে জড়ো হচ্ছে, কেউ মাথা নিচু করে বসে, কেউ বা পায়চারি করছে নীরবে, কেউ ফোনে কথা বলছে উৎকণ্ঠার কণ্ঠে। আর সেই সবকিছুর মাঝখানে এক অজানা আশঙ্কা ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে এই রাজকীয় বাড়িটিকে, যেন একটা নিঃশব্দ ঝড় তার আগমনের বার্তা দিয়ে যাচ্ছে এই শান্ত সকালেই। রোকসানা মেয়েকে এক ঝলকে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। এক রাতের আতঙ্ক, উৎকণ্ঠা, শূন্যতা সব একত্র হয়ে বুক ফাটানো কাঁদনে পরিণত হয়। ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে ধরে বারবার বলে, তুই ভালো আছিস মা? তোর কিছু হয়নি তো? তোর কিছু হলে আমি বাঁচতাম না। আর ইচ্ছে মায়ের সান্নিধ্যে এসে যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলে। বুকের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা, দুঃস্বপ্ন একসাথে ঝরে পড়ে অশ্রু হয়ে। ইচ্ছেও কাঁদতে কাঁদতে বলে, আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি। একটু দূরে আড়ালে দাঁড়িয়ে এনায়েত ও রফিক তালুকদার চোখে এক ধরনের কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে হৈমন্তী ও ধূসরের দিকে। তাদের মুখভঙ্গিতে অসন্তোষ আর সন্দেহ স্পষ্ট। ঠিক তখনই হৈমন্তী ধীরে ধীরে এগিয়ে আসে ধূসরের দিকে। কোনো কথা নয়, কোনো ভূমিকা নয়, এক ঝটকায় ধূসরের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয়, এমনভাবে যেন সব রাগ, অভিমান, অসহায়তা সবকিছু সেই এক চড়ে ঢেলে দেয়। হঠাৎ ছন্দপতন ঘটে যায় পরিবেশে। রোকসানা আর ইচ্ছে থমকে যায় হৈমন্তীর এমন কাণ্ডে। ইচ্ছে মাথা তুলে তাকিয়ে দেখে ধূসরের গাল লাল হয়ে উঠেছে, কিন্তু চোখে কোনো প্রতিক্রিয়া নেই, শুধু গভীর নীরব এক দৃষ্টি, যা কিনা কারো চোখ এড়িয়ে যায় না। আলো আধারিতে ভরা ঘরের এক কোণে দাঁড়িয়ে ধূসর, চোখে রাজ্যের ক্লান্তি, হৃদয়ে ঝড়। এমন সময় ওপাশ থেকে হৈমন্তীর ভারী কণ্ঠে কথাগুলো শোনা যায়, কিন্তু কণ্ঠে অভিমান নয়, যেন বিস্ময়, যেন বুক ফাটা যন্ত্রণা। তুমি ইচ্ছেকে উদ্ধার করতে গিয়েছিল ধূসর? তাহলে কেন বিয়ে করলে? চোখ ভিজে ওঠে হৈমন্তীর, ঠোঁট কাঁপে। তুমি কি একবারও মনে করনি তোমার বাবা মা এখনো বেঁচে আছে? আমরা আছি ধূসর, আমাদের সম্মান, আমাদের সমাজ, কিছুই মনে পড়লো না তোমার? ধূসর চুপ করে থাকে, বুকের ভেতর আগুন জ্বললেও ঠোঁট থেমে থাকে। অনেক কিছু বলতে চায়, কিন্তু মাকে ঠিক এই সময়ে ভেঙে দিতে চায় না ধূসর। তবুও সেই নীরবতা ভেঙে ফেলে হৈমন্তী নিজেই। এবার আর্তনাদের মতো গর্জে ওঠে, ইচ্ছেকে ডিভোর্স দেবে। আমি মীরাকে কথা দিয়েছি, তোমার সাথেই ওর বিয়ে হবে। আমি এই বিয়ে মানি না ধূসর, কিছুতেই না। ধূসরের চোখ মুহূর্তে লাল হয়ে যায় মায়ের এমন কথায়, যেন চোখের সামনেই কেউ তার অস্তিত্বকে অস্বীকার করছে। বুক ধকধক করে ওঠে, শরীরের রক্ত যেন এক ঝটকায় মাথায় উঠে যায়। তীব্র রাগে দাঁত চেপে ধূসর এক পা এগিয়ে যায়, গলায় দমচাপা গর্জন, আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমি ইচ্ছেকে কখনোই ছাড়বো না মা, কখনোই না। ধূসরের গলা কাঁপে, কিন্তু কণ্ঠে নিঃসংশয় দৃঢ়তা। তুমি সব পারো ভুলে যেতে, আমি না। আমি তাকে ভালোবাসি, শুধু আজ থেকে না, মরণের আগ পর্যন্ত। আর আমার মরণ হবে তখনই, যেদিন ওর চোখে আমার জন্য এক ফোঁটা অনুভব থাকবে না। ধূসর একটানা বলে চলে, চোখে পানি জমলেও কণ্ঠে কোনো ভাঙন নেই। ইচ্ছেকে আমি শুধু ভালোবাসি না, আমি জানি, আমি তাকে বুঝি, আমি তাকে নিঃস্বার্থভাবে চাই। ইচ্ছে আমার, আমারই থাকবে। এই ভালোবাসার ওপর কেউ রাজনীতি খেলার চেষ্টা করলেই আমি সেই রাজনীতিকেও শেষ করে দেব। ঘরে নেমে আসে নিস্তব্ধতা, শুধু ধূসরের শ্বাস প্রশ্বাস, যেন তীব্র কোনো যুদ্ধের শেষ ধ্বনি। হৈমন্তী কিছুক্ষণ নীরবে তাকিয়ে থাকে ছেলের চোখে। চোখে ছিল না কোনো অহংকার, ছিল না হুমকি, ছিল শুধু অভিমানে ভেজা তীব্র ভালোবাসার সুর।
এনায়েত তালুকদার একদম গম্ভীর গলায় বলে ওঠেন এমন সময়, হৈমন্তী, এসব বিষয়ে আর তোমার ভেবে কোনো লাভ নেই। ঘরের মেয়ে ঘরে থাকাই তো সর্বোত্তম। আমাদের এই সিদ্ধান্তই সবার মঙ্গল বয়ে আনবে। এনায়েত সাহেবের কণ্ঠে ছিল একরকম স্থিরতা, যেন অনেক ভেবেচিন্তেই কথা বলছেন। রফিক সাহেব সরাসরি কিছু না বললেও মুখাবয়ব বলছে তিনি সন্তুষ্ট, এই সম্পর্কটা তারও পছন্দ হয়েছে। কিন্তু হৈমন্তী তালুকদার সেই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা স্বরে বলে উঠলেন, তাহলে বুঝলাম আমার মতামতের এখানে কোনো মূল্যই নেই। আমার ইচ্ছা, আমার আপত্তি সবই অবান্তর। চোখে মুখে বিস্ময়, ক্ষোভ আর হতাশার ছায়া নিয়ে ধীরে ধীরে আবার বলেন হৈমন্তী, তোমরা তাহলে সত্যিই মনে করো আমার কোনো মতামতের প্রয়োজনই নেই? আমি কেবল এই পরিবারের একজন স্ত্রী, যার কাজ কেবল চুপ করে সিদ্ধান্ত মেনে নেওয়া। আমার ছেলে, আমার আদরের ছেলে, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেখানে আমার একটুও কথা বলার অধিকার নেই। কণ্ঠে ছিল এক ধরনের আক্ষেপের সুর, কিন্তু চোখ দুটি জ্বলছিল অপমানে। তারপর নিজেকে আর সামলাতে না পেরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে নিজের স্বামীর উদ্দেশ্যে, এইখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। ঈশিতার বাবা, আপনি দয়া করে দ্রুত গাড়ির ব্যবস্থা করুন। আমি আজই বাড়ি ফিরতে চাই, এখনই। এই বলে রাগে, অভিমানে আর অপমানে হনহন করে ঘরের ভেতরে ঢুকে পড়েন হৈমন্তী। দরজাটা ভেতর থেকে ধপ করে বন্ধ করে ফেলে। বাইরে রয়ে গেল নীরবতা, আর এনায়েত তালুকদারের মুখে এক নিঃশব্দ উত্তাপ। এত সবের মধ্যে নীরব হয়ে বসে আছেন রুস্তম মির্জা। বাইরের বিশৃঙ্খলা, চারদিকের চিৎকার, কান্না আর উত্তেজনার মাঝেও যেন একা তিনি ডুবে আছেন নিজের গভীর চিন্তায়। চোখের নিচে কালশিটে দাগ, কপালে ভাঁজ, গাল ভর্তি ক্লান্তির ছাপ। সব মিলিয়ে রুস্তম মির্জা যেন এক জ্যান্ত প্রশ্নবোধক চিহ্ন হয়ে বসে আছেন ঘরের এক কোণে। চোখে কোনো রাগ নেই, অভিমানও নেই, আছে কেবল এক ধরনের বিষণ্ণতা। নিজের ছেলের বিয়ে জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তগুলোর একটি, যেখানে তিনি চেয়েছিলেন হাস্যোজ্জ্বল মুখে অতিথিদের পাশে দাঁড়াতে, ছবি তুলতে, নাচে গানে মাতোয়ারা হতে। যে আনন্দ আজ বিষাদে পরিণত হয়েছে, আর এই বিষাদের উৎস আর কেউ নয়, স্বয়ং তার রক্তের সম্পর্কের মানুষ আলিম মির্জা। ভাগ্নির ওপর এমন অমানবিক আক্রমণ, এমন নোংরা ষড়যন্ত্র যে নিজের ভাই করে, তা রুস্তম মির্জার পক্ষে মেনে নেওয়া দুর্বিষহ। তার নিজের পেটের ভাই না হলেও রক্তের সম্পর্কে কাছের মানুষ তো ছিল। সেই মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে নিজেরই রক্ত, নিজেরই আত্মীয়ের জীবনে এমন কালো অধ্যায় রচনা করতে পারে? বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে তার মাথায়। বারবার নিজেকে অপরাধী ভাবছেন, আত্মগ্লানিতে তলিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে কোথাও না কোথাও তিনি ব্যর্থ। পরিবারকে একসাথে রাখতে পারেননি, চোখে আঙুল দিয়ে দেখতে পারেননি এই ভয়াবহতা আসতে চলেছে। কেউ হয়তো বলতেই পারে তার কিছু করার ছিল না, কিন্তু একজন অভিভাবক, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে তার মন মানছে না এই যুক্তি। রুস্তম মির্জার পাশে বসে জয়, নিজের ছেলে। আজ তার নতুন জীবনের শুরু হওয়ার কথা ছিল। ছেলের চোখে আনন্দের কোনো রং নেই, আছে দুশ্চিন্তা, আর বাবার কাঁধে হাত রেখে তাকে শক্ত থাকার কথা বলা। জয় কাপা গলায় বলছে, বাবা প্লিজ এমন করো না, আমরা একসাথে সামলে নেব, আমরা সবাই পাশে আছি। আপনি ভেঙে পড়লে আমরা কি করে সামলাবো? আব্বা প্লিজ এমন করো না, আমরা একসাথে সামলে নেব, সবাই আছে পাশে। আপনি ভেঙে পড়লে আমরা কি করে সামলাবো? রুস্তম মির্জার স্ত্রী জাকিয়া মির্জার চোখে জল টলমল করছে, অথচ মুখে এক কঠিন শক্তি নিয়ে তিনি রুকসানা আর ইচ্ছের পাশে বসে আছেন, যেন মা হয়ে সমস্ত যন্ত্রণা নিজে গিলে অন্যদের মমতায় জড়িয়ে রাখতে চান। তিনি বলছেন, কান্না থামাও সানা, যা হওয়ার হয়ে গেছে, আমরা এখন একসাথে, এটাই বড় কথা। মির্জা ভাই যা করেছে তার বিচার হবেই, কিন্তু তোমরা ভেঙে পড়লে চলবে না, আমাদের এখন নতুনভাবে শুরু করতে হবে। রোকসানা ঠোঁট কামড়ে কান্না চেপে রাখছেন, আর ইচ্ছে চুপচাপ বসে আছে, মাথা নিচু, চোখ দুটি লাল, যেন সবকিছুর পরেও তার নিজের কোনো অনুভব নেই, শুধু এক অপার শূন্যতা ঘিরে রেখেছে তাকে। জাকিয়ার কথাগুলো যেন কানে ঢুকছে ঠিকই, কিন্তু হৃদয়ে পৌঁছাতে পারছে না। পুরো বাড়িটা তখন কেমন নিঃশব্দ হয়ে গেছে। বাইরে যত গলাবাজি, উত্তেজনা, প্রশ্ন আর উত্তর, ভেতরে ততটা ভারী এক নিস্তব্ধতা, যেন চারপাশে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। এমন একটি পরিবার যারা একসময় সুখ সম্প্রীতির প্রতীক ছিল, আজ সেখানে বিশ্বাসের ভাঙন, রক্তের বিশ্বাসঘাতকতা আর নীরব কান্না। রুস্তম মির্জা মাথা নিচু করে ফিসফিসিয়ে বলেন, আমি তো ভাবতেই পারিনি আমাদের ঘরেই এমন এক ভয়ঙ্কর সাপ লুকিয়েছিল। জয় তার বাবার হাত চেপে ধরে বলে, আব্বা আপনি আমাদের শক্তি, আপনি ভেঙে পড়লে আমরা হারিয়ে যাব। এই সবের মাঝে সময় থেমে থাকে না, বরং সময় যেন খুব ধীরে চলতে থাকে। প্রতিটি মুহূর্ত দগদগে হয়ে ওঠে, আর ইচ্ছের জন্য সবাই এক এক করে নিজের নিজের জায়গা থেকে দাঁড়াতে শুরু করে। আর রুস্তম মির্জা, তিনি তার দীর্ঘ জীবনের এক অন্ধকার অধ্যায়ের শুরু দেখছেন,
যেখানে যুদ্ধ শুধু বাইরের না, ভেতরেরও। এখন শুরু হবে প্রতিশোধ, বিচার আর সম্পর্কের নতুন করে সংজ্ঞায়ন। আকাশে ভোরের আলো ফুটে উঠেছে, তবে সূর্যের আগমন এখনো হয়নি। সারা ছাদ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা, চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে পাখির ডাক আর সকালের হিমেল বাতাস। সেই বাতাসে ধূসরের রেশমি চুল এলোমেলো হয়ে উঠছে, চোখে তার দূরের বাগানবাড়ির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকা। সেখানে দূরে কোথাও হয়তো হারিয়ে যাওয়া সময় কিংবা একটি নাম, ইচ্ছে। ধূসর দুই হাত পকেটে ঢুকিয়ে স্থির দাঁড়িয়ে, ঠোঁটে কোনো শব্দ নেই, চোখে হাজার শব্দ। কপালে বয়ে যাওয়া এক গুচ্ছ চুল মাঝে মাঝে চোখে এসে পড়ছে, কিন্তু ধূসর তাতে কিছু মনে করছে না। এমন সময় পেছন থেকে এসে রাদীপ ধীরে ধীরে ধূসরের কাঁধে হাত রাখে। এখানে কি করছিস ধূসর? এই নীরবতা তো তোর জন্য নয়। ধূসর কিছু বলে না, বরং চোখ এখনো বাগান বাড়ির দিকে, যেন ওই বাড়িটার ইট পাথরের ফাঁকেও সে ইচ্ছের নিঃশ্বাস খুঁজছে। রাদীপ একটু থেমে আবার বলে, সব ভুলে যা রে, তুই এখনো ওর জন্য নিজের ভেতরের শান্তিটুকু পুড়িয়ে ফেলছিস। আজ তো তোর নিজের দিন, তোর জীবনের সবচাইতে বড় পাওনা। তুই নিজেই তো বলতি, যদি কখনো ইচ্ছে তোর হয় তাহলে জীবন শুরু হবে নতুন করে। ধূসর ধীরে মুখ ঘোরায়, মুখে হাসির কোনো রেখা নেই, কিন্তু চোখে নিঃসীম দৃঢ়তা। নিচু গলায় বলে, জীবন শুরু হওয়ার কথা ছিল ওকে নিয়ে, আর এখন শুরু নয়, আমি শেষ দেখতে এসেছি রাদীপ। রাদীপ চুপ করে যায়। এই মুহূর্তে কিছুই বলার থাকে না, কেবল সূর্যের প্রথম রশ্মি তখন ছাদের এক কোণায় এসে পড়ে, আর ধূসর আকাশের দিকে তাকিয়ে থাকে, ঠিক যেমন একজন সৈনিক চায় আকাশ তার যুদ্ধের সাক্ষী হোক। শেষের আগ মুহূর্তে হয়তো শান্তি নেই, তবে যুদ্ধ থামেনি, তাও ইচ্ছে ঘুরির জন্য। ধূসর গম্ভীর মুখে পা ফেলে নিচে নামা সিঁড়ির দিকে এগিয়ে যায়। রাদীপের প্রশ্নবৃদ্ধ দৃষ্টি উপেক্ষা করে। প্রতিটি ধাপে ধূসরের পায়ের ভার যেন মেঝেতে ধ্বনি তুলছে, যেন আগমনের বার্তা দিচ্ছে। পেছনে রাদীপ দাঁড়িয়ে থাকে নীরবে, ধূসর পকেটের দুই হাতে হাত ঢুকিয়ে শান্ত অথচ দৃঢ় ভঙ্গিমায় একে একে ধাপ পেরিয়ে আসে, যেন এক সৈনিক যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছে। নিচতলার বসার ঘরে আলো হালকা কমিয়ে রাখা, অস্থির বাতাস যেন চারপাশে থমকে গেছে। সেখানে আগে থেকে বসে আছে তৃণ, তোফ, ধূসরের বাবা এবং চাচা। সবার মুখেই এক ধরনের অস্থিরতা, চাপা টেনশন। ঘরের মাঝখানে একটা সোফায় বসে আছে রোকসানা, কোলে গুটিয়ে রাখা একটা ছোট্ট শরীর, ইচ্ছে, চোখ বন্ধ, মুখে নিস্তেজ ভাব, যেন একটাই নাম এখন সবার চিন্তার কেন্দ্রবিন্দুতে, ইচ্ছে। ধূসর ধীরে ধীরে ঘরের মাঝখানে এসে দাঁড়ায়, তার চোখ পড়ে রোকসানার কোলে নিঃসার পড়ে থাকা ইচ্ছের মুখে। ধূসরের দৃষ্টি ঠান্ডা, কিন্তু ভেতরের ঝড় যেন দুই চোখে স্পষ্ট। এই এক পলকের দৃষ্টিতে জমে থাকা হাজারটা অনুভূতির ছায়া পড়ে। চারপাশ নিস্তব্ধ, কারো কোনো শব্দ নেই। ধূসর তাকিয়ে থাকে নির্বাক, অচঞ্চল, যেন এই মুহূর্তে পৃথিবীর বাকি সব অনুপস্থিত, কেবল ইচ্ছে আর সে মুখোমুখি নিঃশব্দে। ধীর পায়ে ধূসর রোকসানার সামনে এসে দাঁড়ায়, যেন পৃথিবীর সমস্ত ব্যস্ততা, উত্তাপ আর গর্জন থেমে গেছে ঠিক এই একটা মুহূর্তের জন্য। সোফায় বসে থাকা রোকসানার চোখে তখনও উদ্বেগ, ক্লান্তি আর একরাশ মামত্বের উৎকণ্ঠা। ধূসর কোনো শব্দ না করে ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ে ফ্লোরে, রোকসানার ঠিক সামনে, যেন নিজেকে সম্পূর্ণভাবে তুলে দেয় রোকসানা স্নেহের ছায়ায়। তারপর খুব আলতো করে সাবধানে, যেন ভাঙা কাচের মতো স্পর্শ করছে। ধূসর রোকসানার দুই হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। সেই মুঠোর মধ্যে অসীম সম্মান, মমতা আর হৃদয়ের এক নিঃশব্দ কাঁপন। মা আর ছেলের সম্পর্ক অনেক সময় নীরবতার মধ্যেই গভীর হয়ে ওঠে, আর এই মুহূর্ত সেই নীরবতার শ্রেষ্ঠ প্রকাশ। ধূসর মায়াবী চোখে রোকসানার চোখে চেয়ে থাকে, এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর কাপা গলায় বলে ওঠে, আমি কথা রেখেছি মামনি। আগে জেদ ছিল, জিততে চাওয়া ছিল, কিন্তু আজ একটা নিখাত ভালোবাসা, খাঁটি, নির্মল, নিঃশর্ত ভালোবাসা। রোকসানা কোনো শব্দ করেন না, শুধু চোখ ভিজে ওঠে মুহূর্তেই। রোকসানার মনে হয় ধূসর সেই ছোট্ট ছেলেটি, যে খেলনার ছলে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকত, যে রাত জেগে উঠে মামনির কোলে মুখ গুজে ঘুমোতে চাইত। সেই ধূসরই যেন ফিরে এসেছে আবারও, আরও পরিণত হয়ে, আরও ভালোবেসে। রোকসানা ধীরে ধীরে ধূসরের হাত দুটো নিজের বুকে টেনে নেন। একবার নয়, দুইবার পরপর চুমু খান সেই হাতের ওপর, যেন আশীর্বাদে মুড়ে দেন ধূসরকে। তারপর নিজের কপালের কোঁচা সোজা করে ধূসরের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলেন, আমি জানি তালুকদার আব্বা, তুমি কখনো ভুল করতে পারো না, আমাদের গর্ব আর আমার ভরসা।
ধূসর এবার নীরবে উঠে দাঁড়ায়। চারপাশে তখনও শোরগোল, কান্না, উদ্বেগে জর্জরিত পরিবেশ। কিন্তু ধূসরের চোখে তখন শুধুই এক জেদ, এক চিলতে দেরিও যেন আর সহ্য হচ্ছে না তার। সোজা এগিয়ে গিয়ে রোকসানার কোলে শুয়ে থাকা ইচ্ছেকে এক ঝটকায় নিজের বাহুতে তুলে নেয় ধূসর। সকলের চক্ষু চরক গাছ, যেন এই দৃশ্য কেউ কল্পনাও করেনি। রোকসানা প্রথমে কিছু বলতে গিয়েও থেমে যান। ছেলের চোখে যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেখানে তার ক্ষমতা পর্যন্ত যেন তুচ্ছ। লজ্জা, ভয় আর বিস্ময়ে চুপ করে থাকেন তিনি। আর সেই মুহূর্তে বাড়ির অন্যরা, বিশেষ করে আত্মীয় স্বজন, চোখ বড় করে তাকিয়ে থাকে। কারো মুখে কোনো শব্দ নেই। ধূসরের বাহুতে থাকা ইচ্ছে যেন এক মুহূর্তে জ্বলে ওঠে লজ্জায়। মুখের চারপাশ রক্তিম হয়ে যায়। বাবার সামনে, চাচাদের সামনে এইভাবে ইচ্ছে ছটফট করতে থাকে ধূসরের হাত থেকে বেরিয়ে যেতে। শরীর গুটিয়ে নেয় লজ্জায়। ফিস ফিস করে গলা নামিয়ে বলে ওঠে, নামিয়ে দিন অসভ্য পুরুষ, প্লিজ, সবাই দেখছে। এর বিপরীতে ধূসর শুধু ইচ্ছের দিকে মুখ নামিয়ে বলে, রেড স্ট্রবেরি, অসভ্যতামের কিছু না করতেই অসভ্য হয়ে গেলাম। তাহলে আজকে 27 বছরের ধৈর্যের সীমানা পার করি। ধূসরের ঠান্ডা নির্ভার কণ্ঠে এমন জেদ যেন বাতাস কাঁপিয়ে দেয়। ইচ্ছে চুপ করে যায়। তার হৃদয় জুড়ে তখন কেবল ধূসরের উষ্ণ নিঃশ্বাস, কণ্ঠের ভয়াবহ স্থিরতা আর চারপাশের থমথমে পরিবেশ। ধূসর নিজের বাহুতে ইচ্ছেকে শক্ত করে আগলে ধরে দৃঢ় পায়ে মির্জাবাড়ির বাইরে পা বাড়ায়। চোখে মুখে বিস্ময়, আনন্দ ছায়া নিয়ে উপস্থিত সবাই একে একে পেছনে সরে দাঁড়ায়। কেউ কিছু বলতে চায়, কেউ চুপ করে নিঃশ্বাস চেপে রাখে। হঠাৎই পেছন থেকে একটি কণ্ঠস্বর ধূসরকে থামিয়ে দেয়। এনায়েত তালুকদারের গম্ভীর কণ্ঠ। চোখ জ্বলছে অভিমানে, অথচ কণ্ঠে ভর করে এক ধরনের পিতৃস্নেহ আর অপার নিয়ন্ত্রণের সুর। সাফিয়াকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ ধূসর? ভুল কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখো, আমি এখনো জীবিত। ধূসর দাঁড়ায় না, পেছনে ফিরে তাকায় না একবারও। সামনের দিকে তাকিয়ে কণ্ঠ নীরব অথচ শানিত। আপনার সাফিয়া এখন তার স্বামীর কোলে চেপে শ্বশুরবাড়ি যাচ্ছে। সে স্বামী হচ্ছি আমি। আপনি দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিন। আমি যা নিতে এসেছিলাম তা নিয়েই ফিরছি, আমার ইচ্ছেকে। শব্দগুলো যেন ছুরি হয়ে বাতাস ছেদ করে যায়। এক মুহূর্তে মুখ থুবড়ে পড়ে সব কর্তৃত্ব, সব অহংকার। আর ধূসর, সে এক হাতে ইচ্ছেকে বুকের সাথে চেপে ধরে, অন্য হাতে সময়কে থামিয়ে দেওয়ার মতো দৃঢ়তায় মির্জাবাড়ির গেট পেরিয়ে যায়। শীতল সকালের বাতাস রক্তের তাপ ছুঁয়ে যায় যেন। আর ইচ্ছে কেবল ধূসরের বুকের ধ্বংসাত্মক স্পন্দনে মাথা গুজে থাকে। কিছুক্ষণ পর মির্জাবাড়ির ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ বেঞ্চ ছুটে চলে রাস্তার বুক চিরে। ঘূর্ণায়মান চাকা যেন আজ কোনো গন্তব্য নয়, বরং এক অদৃশ্য প্রতিজ্ঞার দিকে ধাবমান। বজ্রকণ্ঠে চালকের আসনে বসে ধূসর। মুখে কোনো আবেগ নেই, চোখে স্থির দৃষ্টি। সামনের রাস্তা যেন তার প্রতিপক্ষ, আর সময় যেন প্রতিযোগী। কোনো গান নেই, কোনো কথা নেই, শুধু ইঞ্জিনের গর্জন আর ধূসরের নিঃশব্দ প্রতিজ্ঞা। গাড়ির ভেতরে ধূসরের পাশের সিটে বসে ইচ্ছে। জানালার কাচ নামিয়ে দিয়েছে। সকালের কোমল হাওয়ায় তার এলোমেলো চুল উঠছে। ইচ্ছে জানালার বাইরে মুখ বের করে চোখ বন্ধ করে রেখেছে, এমন ভাবে যেন একটুখানি মুক্তি খুঁজছে, হাওয়ার পরশে নিজেকে হারিয়ে দিতে চাইছে। কিন্তু চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই মুহূর্তগুলোর চিত্র, যখন সব ওলটপালট হয়ে গিয়েছিল। ধূসর ভাইয়ের মুখ, তার কঠোর চোয়াল আর গভীর চোখ, তার বলা প্রতিটি শব্দ যেন এখনো কানে বাজে। অন্যদিকে বাড়ির মূল ফটকে দাঁড়িয়ে তৃণ, রাদিফ আর তোফ ধূসরের এমন প্রতিজ্ঞার কথা শুনে একেবারে হেসে ওঠে। তোফ তো খুশিতে শীষ বাজিয়ে ফেলে। তৃণ মুচকি হেসে বলে, এই তো আমাদের ধূসর, প্রেমিকের ছায়ায় যোদ্ধা। অন্ধকার ঘরের ভেতরে ঈশিতাকে দেয়ালের সঙ্গে চেপে ধরেছে তৃণ। আলো বলতে শুধু জানালা দিয়ে আসা এক টুকরো হালকা হলুদ আলো, যা ঈশিতার মুখে পড়ে তার লজ্জামাখা অভিব্যক্তিকে স্পষ্ট করে তোলে। ঈশিতার চোখের পাপড়ি ভারী, ঠোঁট কাঁপছে অল্প, নিঃশ্বাস যেন গভীর হয়ে এসেছে। তৃণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশিতার চোখে। এক হাতে ঈশিতার কোমর শক্ত করে ধরে আরেক হাতে চিবুকটা আলতো করে তোলে। তুমি জানো না কতটা কষ্ট হচ্ছে আমার। তৃণের গলা ভারী হয়ে আসে। ধূসর আমার আগে বিয়ে করে ফেললো, এটা আমি মেনে নিতে পারছি না জান। আমার রক্ত গরম হয়ে যায় যখন আমি একসাথে দেখি। আমি আর সইতে পারছি না, আমি আর লুকিয়ে থাকতে পারবো না বলে তৃণ ঈশিতার গালে ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে। ঠোঁটের কোণে এক তৃষ্ণাত্ম ছোঁয়া, অথচ গভীরে একরকম যন্ত্রণাও লুকিয়ে। ঈশিতা চমকে ওঠে। তারপর ধীরে ধীরে তৃণকে জড়িয়ে ধরে। হাত দুটো তৃণের পিঠে গিয়ে থামে, যেন সেই জ্বালাটুকু ভাগ করে নিচ্ছে। তৃণের নিঃশ্বাস এবার ঈশিতার কানের পাশে এসে থামে। আমি খুব দ্রুত ধূসরকে সব বলতে চাই, জানিয়ে দিতে চাই আমাদের কথা। আমি আর অপেক্ষা করতে পারছি না। ঈশিতা এবার ঠোঁটে আঙ্গুল তুলে চুপ করিয়ে দেয় তৃণকে। চুপ,
গলায় মায়া মেশানো সুর। আমার পরীক্ষা শেষ হোক না আগে, আর কয়টা দিনই তো, তারপর আপনি বাড়িতে প্রস্তাব দিন। আব্বু আম্মু যখন জানবে আপনি আমার পাশে চিরদিন থাকতে চান, তখন না হয় সবকিছু নতুন করে শুরু হবে। তৃণ ধীরে ধীরে ঈশিতার আঙুল নিজের হাতে নিয়ে ধরে রাখে, মাথা নিচু করে বলে, তুই পালিয়ে যাবি না তো? ধূসর বা কেউ যদি আমাকে ভুল বোঝে, যদি আমাদের আলাদা করার চেষ্টা করে? ঈশিতা মাথা নাড়ে। আমি আপনার, শুধুই আপনার। কেউ যদি আমাদের ভুল বোঝে, তাদের ভুল প্রমাণ করব আমরা একসাথে। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না তৃণ, এটুকু বিশ্বাস রাখতে পারেন। তৃণ তখন ঈশিতাকে আবার জড়িয়ে ধরে, চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসে যেন নিজেকে সংবরণ করে। ঘরের অন্ধকার আরো গাঢ় হয়, কিন্তু তাদের ভালোবাসার আবেশে ঘরটা যেন এক গোপন নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, যেখানে শুধু দুটি মানুষের স্পর্শ, প্রতিজ্ঞা আর হৃদয়ের শব্দ শুনতে পাওয়া যায়। এমন সময় বাইরে থেকে রুহির চিন্তিত গলা ভেসে আসে, ঈশিতা তুই কোথায়? ডাকটা শুনে ঈশিতার ভেতরে হঠাৎ ভয় চেপে বসে, চোখে মুখে ছায়া নামের উৎকণ্ঠার। তৃণর চোখের দিকে তাকিয়ে বলে চাপা স্বরে, ছেড়ে দিন আমায়, রওনা হতে হবে, রুহি ডাকছে। কেউ কিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তৃণ যেন কিছুক্ষণ তাকিয়ে থাকে ঈশিতার মুখের দিকে, একটু বেদনার মতো, একটু তৃষ্ণার মতো। তারপর খুব ধীরে, খুব নরম করে ঈশিতাকে নিজের বাহু থেকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগেই শেষবারের মতো আর একটু শক্ত করে গভীরভাবে আলিঙ্গন করে নেয় ঈশিতাকে, যেন সে মুহূর্তটাই তার চিরকালের হয়ে থাকুক। ঈশিতা একবার চোখ নামিয়ে নেয়, কিছু না বলে নিঃশব্দে সরে যায়, রুহির দিকে হাঁটা দেয়। আর তৃণ দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বুকের মাঝে ঈশিতার শেষ আলিঙ্গনের উষ্ণতা আগলে রেখে।